আচ্ছা, পুতুল লিখছো কি রেকটিফাইডে ইথানলের তুলনায় পানি কম থাকে কেন? বেশি থাকলে কোনো সমস্যা হবে? বেশি থাকলে বলতে শোনো, রেকটিফাইড স্পিরিট হতে গেলে তোমার ওই পরিমাণ মিশ্রণ থাকতে হবে, ইথানলটা থাকতে হবে, যেটা আমরা আগেও দেখেছি। ইথানল থাকতে হবে আমাদের কত 95.6%, এবং পানি থাকতে হবে 4.4%। এই মিশ্রণ, এই পরিমাণ যদি মিশ্রণ না হয় তাহলে সেটাকে আমরা রেকটিফাইড স্পিরিট বলতে পারবো না। ঠিক আছে, যখন এই সংযুক্তি থাকবে, অর্থাৎ ইথানলটা যখন, বিশুদ্ধ ইথানলটা যখন 95.6% থাকবে এবং তার সাথে পানি যখন 4.4% থাকবে, তবে আমরা সেটাকে রেকটিফাইড স্পিরিট বলতে পারবো। আদারওয়াইজ সেই মিশ্রণটাকে আমরা রেকটিফাইড স্পিরিট বলতে পারবো না। এটি হচ্ছে বিষয়। হ্যাঁ, এটি হচ্ছে বিষয়। রেকটিফাইড স্পিরিট হবে তখনই যখন সেটার মধ্যে বিশুদ্ধ ইথানল থাকবে। আরেকবার রিপিট করছি, রেকটিফাইড স্পিরিট হবে তখনই যখন সেটার মধ্যে ইথানল অর্থাৎ ইথাইল অ্যালকোহলটা থাকবে 95.6% এবং পানি অর্থাৎ ওয়াটার থাকবে 4.4%। এই মিশ্রণটা যখন থাকবে, হ্যাঁ দেখো এটা হয়ে যাবে আমাদের 100%। এই দুটো যোগ করলে হয়ে যায় 100%। যখন এই পরিমাণে মিশ্রণ থাকবে তখনই সেটাকে আমরা শুধুমাত্র রেকটিফাইড স্পিরিট বলতে পারবো। আদারওয়াইজ সেটাকে আমরা রেকটিফাইড স্পিরিট বলতে পারবো না। আচ্ছা, রেকটিফাইড পানির পরিমাণ ইথানলের অপেক্ষায় কম কেন? আচ্ছা, আচ্ছা, এরপরে আমাদের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে মিথিলেটেড স্পিরিট। দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, মিথিলেটেড স্পিরিট। আচ্ছা, পুতুল যে প্রশ্নটা করছো অ্যাকচুয়ালি সেটার মধ্যে পানি বেশি থাকলে কি সমস্যা? আসলে ওই মিশ্রণটা ওইভাবে না হলে সেটাকে রেকটিফাইড স্পিরিট আমরা বলতে পারবো না। পানি বেশি থাকলে সেটাকে রেকটিফাইড স্পিরিট বলতে পারবো না। এটা ভেরি সিম্পল। পানি যদি বেশি থাকে বা পানি যদি কম থাকে বা ইথানল যদি বেশি হয়, ইথানল যদি কম হয়, তাহলে সেই মিশ্রণটাকে আমরা রেকটিফাইড স্পিরিট বলতে পারবো না। এখন আমি যদি তোমাকে কোশ্চেন করি, পুতুল, তোমার নাম কেন পুতুল রাখা হয়েছে বলো দেখি, এটার উত্তর কি তুমি কি দিবা? এটা কি কোনো উত্তর আছে? তোমার নাম কেন পুতুল দাস হলো, এটা কি কোনো উত্তর আছে? আচ্ছা, এখানে বলছো আচ্ছা, এখন দেখো আমরা যেটা জানবো সেটা হচ্ছে মিথিলেটেড স্পিরিট। মিথিলেটেড স্পিরিটটা কি? সাধারণত ইথানলকে পানের অযোগ্য করার জন্য এর সঙ্গে 5 থেকে 10% মিথানল যোগ করা হয় এবং দুর্গন্ধযুক্ত রঙিন পিরিডিন সহ 3% বেনজিন মিশ্রিত করা হয়। ইথানলের এই মিশ্রণটাকে বলা হয় মিথিলেটেড স্পিরিট বা অসেবনীয় অ্যালকোহল। ভালোভাবে লক্ষ্য করো, এই মিথিলেটেড স্পিরিটটা কি জিনিস? মিথিলেটেড স্পিরিটটা হচ্ছে ইথানল। সাধারণত এই যে রেকটিফাইড স্পিরিটটা রয়েছে না, এই রেকটিফাইড স্পিরিটটা কিন্তু এইটা কিন্তু নেশার কাজে কিন্তু অনেকে ব্যবহার করে। তো মূলত এই রেকটিফাইড স্পিরিটটা বা ইথানলটাকে, সরি বলতে ভুল হলো, আমাদের যে ইথানলটা রয়েছে, ইথাইল অ্যালকোহলটা, এই ইথাইল অ্যালকোহলটাকে সাধারণত পানের অযোগ্য করার জন্য কি করা হয়, এর সাথে তোমার হচ্ছে ইথানল প্লাস এর সাথে কি করা হয় 5 to 10% কি করা হয়, মিথানল যোগ করা হয়। হ্যাঁ, ইথানলটাকে পানের অযোগ্য করার জন্য এর সাথে 5 থেকে 10% মিথানল যোগ করা হয় এবং তার সাথে আরো দুর্গন্ধযুক্ত রঙিন পিরিডিন যোগ করা হয়। পিরিডিন যোগ করা হয় এর সাথে পিরিডিন যোগ করা হয় এবং পিরিডিন সহ তোমার 3% বেনজিন মিশ্রিত করা হয়। হ্যাঁ, বেনজিন মিশ্রিত করা হয়। এখন বিষয় হচ্ছে, যখন এইভাবে মিশ্রিত করা হয় তখন এই মিশ্রণটাকে মূলত বলা হয় মেথিলেটেড স্পিরিট। এই মিশ্রণটাকে তখন বলা হয় অ্যাকচুয়ালি মেথিলেটেড স্পিরিট এবং এইটাকে আর একটা নামেও বলা হয়, যেটা হচ্ছে সেবনযোগ্য নয়, অর্থাৎ অসেবনীয়। সেবনযোগ্য নয়, সেবন যোগ্য নয়
অর্থাৎ অসেবনীয়, অসেবনীয় অ্যালকোহল। এইটাকে মিথিলেটেড স্পিরিট বলা হচ্ছে, অথবা এটাকে অসেবনীয় অ্যালকোহলও বলা হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এই অ্যালকোহলটাকে সেবন করা যায় না। সাধারণত ইথানলটা বিভিন্নভাবে মানুষ এটাকে নেশা করার জন্য, এটাকে পান করে নেশার উদ্দেশ্যে। আচ্ছা, এটাকে পান করে নেশার উদ্দেশ্যে। এখন আচ্ছা আচ্ছা তোমরা সকলে একটু থামো, তোমাদের মধ্যে নিজেদের মধ্যে কথোপকথনগুলো বন্ধ করো আর ক্লাসে মনোযোগ দাও সবাই। এখন দেখো, এই যে অসেবনীয় যে অ্যালকোহলটা, এই অসেবনীয় অ্যালকোহলটা তাহলে কি হয়? এই অসেবনীয় অ্যালকোহলটার আরেকটা নাম হচ্ছে মেথিলেটেড স্পিরিট। আচ্ছা, তাহলে এই মেথিলেটেড স্পিরিটটা কি কি কাজে ব্যবহার করা হয়? সাধারণত এই মেথিলেটেড স্পিরিটটা বিভিন্ন রকমের রং, বার্নিশ, এগুলো কাজে ব্যবহার করা হয়। তা বিভিন্ন রকম স্টিলের দোকানে রং টং করার কাজে ব্যবহার করা হয়। তারপরে জানালার গ্রিল ট্রিল বা দরজা গ্রিল ট্রিল এগুলো কাজে ব্যবহার করা হয়। তারপরে তোমার হচ্ছে ইয়েতে ব্যবহার করা হয়, ফার্নিচারের দোকানে ব্যবহার করা হয়, কাঠের ফার্নিচার, তোমার দরজা, শোকেস, খাট, হ্যাঁ, এগুলোতে রং করার কাজে কিন্তু এই মিথিলেটেড স্পিরিটটা কিন্তু ব্যবহার করা হয়। কেমন? আচ্ছা, এরপরে আরেকটা বিষয় রয়েছে যে আমাদের যে স্পিরিট ল্যাম্প রয়েছে, এই স্পিরিট ল্যাম্পেও কিন্তু এটি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তো এই স্পিরিট ল্যাম্প সম্পর্কে তোমাদেরকে আমি প্রথম যে অধ্যায় রয়েছে আমাদের ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, সেই অধ্যায়ে কিন্তু বলেছিলাম যে সাধারণত আমাদের রসায়ন ল্যাবরেটরিতে দুই ধরনের ল্যাম্প ব্যবহার করা হয়। এক ধরনের ল্যাম্প কি, যেটাকে বলা হয় বুনসেন বার্নার। হ্যাঁ, বুনসেন বার্নার, এক নম্বর হচ্ছে আমাদের বুনসেন বার্নার। হ্যাঁ, বিজ্ঞানী বুনসেন, উনি যে বার্নারটা আবিষ্কার করেন, সেই বার্নার তার নাম অনুযায়ী ওই বার্নারটার বা ওই ল্যাম্পটার নাম হচ্ছে বুনসেন বার্নার। আর একটা হচ্ছে আমাদের স্পিরিট ল্যাম্প। স্পিরিট ল্যাম্প, এই দুই ধরনের ল্যাম্প বা এই দুই ধরনের বার্নার অ্যাকচুয়ালি আমাদের রসায়ন ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়। তো এই যে স্পিরিট ল্যাম্পটা, এই স্পিরিট ল্যাম্পে কিন্তু আমাদের এই মিথিলেটেড স্পিরিটটা ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা, তো তোমাদেরকে আমি মনে হয় যে ফার্মেন্টেশন কি এবং ফার্মেন্টেশনের পর যে আমাদের রেকটিফাইড স্পিরিট, মেথিলেটেড স্পিরিট, এগুলো নিয়ে আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমরা আলোচনা করব যে আমরা যে ভিনেগার, গত ক্লাসে যে ভিনেগার নিয়ে আলোচনা করেছিলাম, ভিনেগারের উৎপাদন কৌশল নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই ভিনেগারের খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য ভিনেগার যে ব্যবহার রয়েছে, সেই ভিনেগারের খাদ্যদ্রব্য সংরক্ষণের কৌশলটা কি, অ্যাকচুয়ালি কৌশলটা কি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, তো মূলত ভিনেগার হচ্ছে কি আমাদের অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড যার 6 থেকে 10% কি থাকবে, জলীয় দ্রবণ থাকবে, তাই না? আচ্ছা, এখন এই ভিনেগার এর অর্থটা কোথা থেকে এসেছে, আমরা এটা একটু মিশিয়ে দিই। দেখো, এই ভিনেগারটা এসেছে হচ্ছে আমাদের ভিন, এটা একটা ফরাসি শব্দ, এর অর্থ হচ্ছে মদ, এবং এ আই জি আর ই, এগ্রি অর্থ হচ্ছে টক। ঠিক আছে? তো ভিন, VIN, ভিন অর্থ হচ্ছে মদ এবং এগ্রি অর্থ হচ্ছে টক। এই দুটো থেকে আমাদের উৎপত্তি হয়েছে ভিনেগারের। এই দুটি থেকে আমাদের উৎপত্তি হয়েছে ভিনেগার। তো এখন এই যে ভিনেগার, এই ভিনেগারের পিএইচ মান কত? ভিনেগারের পিএইচ মানটা হচ্ছে আমাদের, ভিনেগারের পিএইচ মান হচ্ছে ভিনেগারের আমাদের পিএইচ মান হচ্ছে 4.74। 4.74। তো সাধারণত এই 4.74
ভিনেগারের পিএইচ মান আমরা পেয়েছি কত 4.74। আচ্ছা, এখন এই 4.74 এই পিএইচ এর মধ্যে সাধারণত এখানে অণুজীব বংশবৃদ্ধি করতে পারে না, অর্থাৎ অণুজীবের বংশবৃদ্ধি বাধাগ্রস্ত হয়। হ্যাঁ, আচ্ছা, অন্যভাবেও আমরা বলতে পারি সেটা কি, যে অম্লীয় পরিবেশে অণুজীব বংশবৃদ্ধি করতে পারে না। আর এটা অম্লীয় এই কারণে যে পিএইচ মান হচ্ছে 4.74, 7-এর নিচে যত থাকবে তত বেশি অ্যাসিড, তাই না? আচ্ছা, এখন 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ আমাদের মানব দেহের জন্য বা মানব স্বাস্থ্যের জন্য কিন্তু এটা ক্ষতিকর নয়। আর এই ভিনেগারটা এটা কিন্তু আমরা নিমেষেই গ্রহণ করতে পারি। এই ভিনেগারের গ্রহণ কিছু কৌশল রয়েছে। আচ্ছা, তাই ভিনেগার কি করতে হয়, আমাদের খাদ্যদ্রব্যে আমরা ভিনেগারটাকে প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, আচ্ছা, নেটওয়ার্কের অত্যন্ত প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি কিছু করার নাই। তারপরেও আমি, যেহেতু আমার রেকর্ড থাকছে, তোমরা ক্লাসটা যতদূর পারো কন্টিনিউ করতে থাকো। আমি যতদূর পারি, আমার এখানে তো বারবার ডিসকানেক্ট হচ্ছে আবার রিকানেক্ট হচ্ছে, বারবার ডিসকানেক্ট হচ্ছে আবার রিকানেক্ট হচ্ছে। আমি ট্রাই করে যাচ্ছি এটাকে কন্টিনিউ করার জন্য যতদূর সম্ভব। তোমাদের একান্তই যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কালকে ক্লাসটা রেকর্ড থাকবে, ইউটিউব থেকে দেখে নিও, কেমন? আচ্ছা, এখন বিষয় হচ্ছে, দেখো, ভিনেগার আমাদের খাদ্যে আমরা প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করতে পারি। এখানে অণুজীবের যে প্রোটিন শিকলের সক্রিয় অংশ থাকে ভিনেগারে, সেটা কি হয়, H+ উৎপন্ন করে, এবং এই H+টা আমাদের সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে ওই অংশকে প্রশমিত করে ফেলে, এবং এনজাইম তখন আর খাদ্যদ্রব্যকে নষ্ট করতে পারে না, অর্থাৎ সেখানে কোনো ফার্মেন্টেশন ঘটাতে পারে না। এই কারণে ভিনেগারের উপস্থিতিতে খাদ্যদ্রব্য পচে না, অর্থাৎ খাদ্যদ্রব্য সংরক্ষিত থাকে। ঠিক আছে? আচ্ছা, আরো কিছু কথা এখানে বলতে হবে। সেই কথাটা হচ্ছে যে আমরা কি জানি, আমরা জানি যে সাধারণত ভিনেগারটা ইথানোয়িক অ্যাসিডে 6 থেকে 10% জলীয় দ্রবণ, যা অ্যাসিডীয় প্রকৃতির, তাই না? এটি যে কোনো রান্না করা খাবারে পচন রোধে ব্যাকটেরিয়া মেরে ফেলে এবং এর বৃদ্ধির হার হ্রাস করে খাবারকে সংরক্ষণ করে। খাবারে ভিনেগার মিশিয়ে সংরক্ষণ করাকে কি বলা হয়? পিকলিং। ভালো করে শোনো, খাবারে ভিনেগার মিশিয়ে সংরক্ষণ করাকে পিকলিং। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এমসিকিউ এর জন্য। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় পিকলিং। তাহলে খাবারের মধ্যে এই যে আমরা ভিনেগার মিশাচ্ছি এবং ভিনেগার মিশিয়ে আমরা খাবারটাকে যে সংরক্ষণ করছি, এই যে প্রক্রিয়া বা এই যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় পিকলিং। এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এখন এই পিকলিং প্রক্রিয়ার প্রথমে সাধারণত খাবারে আমরা কি করি, খাবার লবণ দ্বারা খাবারটাকে মিশিয়ে নিই, তাই না? যেটাকে বলা হচ্ছে ব্রাইনকরণ। ব্রাইনকরণ অর্থাৎ 0.9% সোডিয়াম ক্লোরাইড এর সম্পৃক্ত দ্রবণ। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড এর সম্পৃক্ত দ্রবণ যেটা, সেটাকে আমরা কি বলি? ব্রাইন। 0.9% সোডিয়াম ক্লোরাইড এর সম্পৃক্ত দ্রবণকে কি বলা হয়? ব্রাইন। ভালো করে শুনে রাখো, ভালো করে মনে রাখো, এটা আমি লিখছি না। যে আমরা প্রথমে কি করব, খাবারটাকে যখন সংরক্ষণ করব এই পিকলিং পদ্ধতিতে, তখন সেই খাবারটাকে গাঢ় লবণের দ্রবণ দ্বারা আমরা সেটাকে সংরক্ষণ করব। এই সংরক্ষণ পদ্ধতিটাকে বলা হয় ব্রাইনকরণ। আর ব্রাইনটা কি জিনিস? ব্রাইন হচ্ছে 0.9% সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ। এই দ্রবণটাকে বলা হবে কি? ব্রাইন। আচ্ছা, এখন এই যে খাবারটা, এই খাবারটাকে আমরা ভিনেগারে ডোবাবো। এখন ভিনেগারের যে মূল কার্যকারিতা, সেটি হচ্ছে এই খাদ্যে উপস্থিত বাতাসের অক্সিজেন এবং আর্দ্রতা থেকে খাবারকে কি করবে? আলাদা করে রাখবে। ফলে ওই খাবারের পচন এবং খাবারের বর্ণের পরিবর্তন হবে না। আবার আমরা এটাও জানি যে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তবেও খাবার পছন্দ হতে পারে, কিন্তু ভিনেগার যোগ করলে খাবারের তাপমাত্রা নিয়ন্ত্রণ ঘটিয়ে থাকে, যাতে খাবারে ব্যাকটেরিয়া এবং এনজাইম জন্মাতে পারে না। এখন খাবারে যে পচন ধরে, এই খাবারে পচন ধরার যে কারণগুলো, সেগুলো একটু আমাদেরকে জানতে হবে। খাবারে কেন পচন ধরে? 1 নম্বর যদি আমরা জিজ্ঞেস করি, যে সাধারণত ক্ষতিকারক বা প্যাথোজেন জাতীয় ব্যাকটেরিয়ার জন্ম হয়।
প্যাথোজেন নামক একটি ব্যাকটেরিয়ার জন্ম হয়। এই ব্যাকটেরিয়াটা হচ্ছে আমাদের কি ক্ষতিকারক